শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। বেশ কিছুদিন পর আবার তোমাদের সাথে আমার ক্লাস। যাই হোক, গত ক্লাসে আমি অপরাজিত গল্পটি পড়াচ্ছিলাম। আজকে এরপর থেকে আমরা শুরু করব। আশা করি এর মধ্যে তোমরা সবাই বই সংগ্রহ করেছো বা কিনে নিয়েছো এবং গল্পটিও নিশ্চয় পড়েছো। খুব সুন্দর একটি গল্প। তোমরা পড়ার সময় অবশ্যই সামনে বই এবং পেন্সিল বা কলম নিয়ে বসবে। যে লাইনগুলো বলবো সেই লাইনগুলোর নিচে অবশ্যই দাগ দিবে, কারণ এগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বার প্রশ্ন উত্তর করার জন্য লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা যতটুকু পড়িয়েছিলাম এরপর থেকে আজকে আমি পড়া শুরু করছি। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এই লাইনটির নিচে তোমরা দাগ দাও। আসর জমাইতে তার সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, কথাটি তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তাহার কাছে গুরুতর। অর্থাৎ অনুপমের মামার কাছে এই মেয়ের থেকে মেয়ের ব্যাপার। আমরা জানি আমাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক সমাজ। সেই কারণে মেয়ের যোগ্যতা বা মেয়ের সামর্থ্য থেকে তার বাবার অর্থবিত্ত বা তার বাবার সহায় সম্পত্তি, তার বাবার প্রতিপত্তি, এগুলোকে আমাদের সমাজে এখনও অনেকটাই, বিশেষ করে গ্রামে দেখবে যে অনেকটাই এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এবং এই কারণেই আমরা যে অনুপমর মামা, মেয়ের যে মেয়ের বাবার খবরটাই তার কাছে গুরুতর, এই কারণে আছে। এই লাইনটির নিচে দাগ দিয়ে রাখো, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে অনুপমের মামা আসলে কেমন মেয়ে পছন্দ করেন অনুপমের জন্য। মেয়ের বাবার খুব বেশি সহায় সম্পত্তি থাকবে না, আবার একেবারে গরিবও না, এরকম একজন মেয়ের বাবাকে তার পছন্দ, যিনি প্রয়োজন অনুপমের মামা যখনই তার এই যৌতুকের জন্য বা চাপ প্রয়োগ করতে পারেন, তখনই যাতে সে নিঃস্ব সর্বস্ব দিয়ে সেই চাহিদাটা পূরণ করতে পারেন, সেই বাবা যাতে পূরণ করতে পারেন। যাই হোক, এককালে ইহাতে বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বললেই হয়। আচ্ছা, এককালে লক্ষ্মীর মঙ্গল ঘট, লক্ষ্মী হচ্ছে হিন্দুদের ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী আমরা জানি ঐশ্বর্যের দেবী, মঙ্গল ঘট হচ্ছে তার ঐশ্বর্যের প্রতীক। অর্থাৎ এককালে তাদের বংশ, আমাদের এই মেয়ের বংশ প্রাচুর্যে ভরা, ঐশ্বর্য ধন সম্পদে প্রাচুর্যে ভরা ছিল, এটাই বোঝানো হচ্ছে। এখন তাহা শূন্য বললে তলায় অল্প কিছু বাকি, মানে খুব অল্পই সহায় সম্পত্তি তাদের আছে। আচ্ছা, আমাদের যেমনটি আমাদের মামা চাচ্ছিলেন, দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। পশ্চিমে সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। আচ্ছা, এই লাইনটি নিচেও দাগ দিয়ে রাখো, তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। আচ্ছা, আমাদের এই হরিশ যেই প্রস্তাবটি নিয়ে আসছেন অনুপমের জন্য, সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে বাবার এক সময় বংশের মর্যাদা অনেক উচ্চ এবং হচ্ছে তাদের অনেক ধন সম্পত্তি ছিল, প্রাচুর্য ছিল, কিন্তু বর্তমানে এতটা না থাকলেও কিছুটা আছে। এবং যেহেতু তাদের সহায় সম্বল কিছুটা কমে গেছে, অর্থনৈতিকভাবে কিছুটা আগের মতো নেই, এই কারণে তারা গ্রামে বাস না করে পশ্চিমে, মানে অনেকটা শহরের মতো, শহরে গিয়ে বাস করেন। আসলে গ্রামে বাস করাটা কঠিন, যেহেতু তাদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই কারণে তারা মেয়ে এবং বাবা এই গ্রামে বাস না করে পশ্চিমে বাস করতে চান, আর্থিক অবস্থার কিছুটা অবনতির কারণে। আর তারপর লাইনটা খেয়াল করো, তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘট, মানে একটু আগে আমরা বলেছি লক্ষ্মীর ঘট, মঙ্গল ঘট হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। যেহেতু বাবার মেয়ে ছাড়া আর কেউ নেই, তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় বা মেয়ের পিছনে তার সমস্ত সহায় সম্পত্তির যতটুকুই অবশিষ্ট আছে, সমস্ত অংশই বা সমস্তটুকুই উনি মেয়ের বিয়েতে খরচ করতে পারবেন। এটাই
বোঝানো হয়েছে। এতে বোঝা যায় অনুপমের মামা যে কতটুকু লোভী মন মানসিকতার অধিকারী। হ্যাঁ, অনুপমের মামা না, আমাদের সমাজ ব্যবস্থা এখনও আমরা এই ধরনের কিছু লোভী মন মানসিকতার মানুষজন আমাদের আশেপাশে দেখতে পাবো। তোমাদের আশেপাশে তোমরা একটু চোখ বোলালি হয়তো বিয়ের সময় খেয়াল রাখবে যে এই ধরনের কিছু মানুষ আছে যারা এই ধরনের মন মানসিকতায় এখনও পোষণ করেন। আচ্ছা, যাই হোক, কিন্তু মেয়ের বয়স 15। আচ্ছা, এই লাইনটির নিচে এই দাগ দিয়ে রাখো, মেয়ের বয়স যে 15। শুনিয়া মামার মন ভার হলো। আমাদের 15 বছর বয়স মনে হচ্ছে বাল্য বিবাহ। আচ্ছা, 18 বছর কম বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই তো? আসলে তা না, 15 বছর, সেই সময় 8-10 বছর বয়সেই মেয়েদের বিয়ে হতো। 15 বছর বয়স তো সেটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই হচ্ছে অনুপমের মামার মন একটু ভার আর কি, মেয়ের এত বেশি বয়স কেন। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নেই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পাননি। একে তো ভরের হাট মহার্ঘ। মহার্ঘ হচ্ছে সহজে বর খুঁজে পাওয়া যায় না, মহার্ঘ অপ্রতুল। হ্যাঁ, প্রচুর না আর কি। তাহার পরে ধনুক ভাঙ্গা পণ। ধনুক ভাঙ্গা পণ হচ্ছে কঠিন পণ, কঠিন ইচ্ছা আর কি। সেজন্যই আমাদের যে কল্যাণী বিয়ে হচ্ছিল না, মানে বাবার এই কল্যাণীর উপযুক্ত পাত্র পাচ্ছিল না বললেই কল্যাণীকে বিয়ে দিচ্ছিল না। আমরা জানি সেই সময় সমাজ ব্যবস্থা এখনকার মতো নয়। সেই সময় 8 বছর বা 10 বছর মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো। এমনকি দেখা যেত যে 8 বছর বয়সে মেয়ের সাথে 70 বা 80 বছরের বয়সে বৃদ্ধ ব্রাহ্মণেরও বিয়ে হবার অনেক ইতিহাস আমরা জানতে পারি। এবং এই কারণে কাজেই বাপ কেবল সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, আমাদের যে গল্পের নায়ক অনুপম এবং কল্যাণী মোটামুটি বিয়ে কিছুটা ঠিক হলো। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীতে আছে সমস্তটা কি মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আচ্ছা, আন্দামান দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরের একটি দ্বীপ। এটি ব্রিটিশ শাসনামলে এখানে সাধারণত অপরাধীদের শাস্তিস্বরূপ এই দ্বীপে পাঠানো হতো। আমাদের অনুপমের মামার তার কলকাতার বাহিরে আসলে খুব একটা যাওয়া আসা নেই। সেই কলকাতা কি, সে অনেকটা কুয়োর ব্যাংক, যেটা কুয়োর মধ্যে যে ব্যাংক থাকে, সে শুধু তার উপরে অল্প একটু আকাশই দেখতে পায়। আমাদের মামারও একই অবস্থা, সে কলকাতাটা কি সমস্ত পৃথিবী মনে করে আর কি। জীবনে একবার বিশেষ কাজে তিনি কুন্নগর পর্যন্ত গিয়েছেন। কুন্নগর কলকাতার বাহিরে একটি জায়গার নাম। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পোল পার হওয়াটাকে তাহার সংহিতা একেবারে নিষেধ করিয়া দিতেন। আচ্ছা, মনুকে হিন্দু ধর্মের মতে মনু হচ্ছে বিধানকর্তা, যিনি মানুষের আচার আচরণ একটি বই লিখেছেন। সেই বইটার নামই হচ্ছে সংহিতা। মনুর যে গ্রন্থ সেটাকে বলা হচ্ছে সংহিতা। সেই গ্রন্থের মধ্যে মানুষের আচার আচরণ কেমন হবে সেই সম্পর্কে লেখা আছে। মামা যদি বিধানকর্তা হতেন, যে অনেকটা সীমিত মামার চিন্তা ভাবনা এবং মামার চলাচলটা অনেক সীমিত। যেমন ধরো, আমি আমার এই বাড়ির বাহিরে কাউকে আমি পাঠাতে দিব না আর কি, বাড়ির বাহিরে যাওয়াকে আমি নিষেধ করে দিলাম, এই বাড়ির মধ্যেই সবাইকে আবদ্ধ থাকতে হবে। এরকমই মামারও এই সম্পর্কে এরকমই বলা হচ্ছে এখানে। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। আচ্ছা, লাইনটির নিচে দাগ দিয়ে রাখো। এখানে আসলে অনুপমের কাপুরুষতা মনোভাব প্রকাশ পেয়েছে। তার বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু সে নিজে সাহস করে বলতে পারছে না সে নিজে মেয়েকে দেখতে যাবে, সেই সাহসিকতা তার নেই। তার মধ্যে একটা ভয় সংকোচ কাজ করছে। মা এবং মামা বাহিরে সে আর কোনো কথা বলে না বা চিন্তা ভাবনা করে না। মামাই তার যতটুকু তাকে মামা তার যতটুকু বলে সেই পর্যন্তই থাকে। এখনকার সমাজ ব্যবস্থা আসলে বিয়ের জন্য কোণে দেখতে পাবে না বর, সেটা আসলে কল্পনা করা যায় না। যাই হোক, এরপরে আসি। কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের দাদাকে পাঠানো হলো পিস্তুতু। আচ্ছা, বিনু দাদা, আমাদের বিনু দাদা আমার পিস্তুতু ভাই। তাহার মতো রুচি ও দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। আচ্ছা, বিনু দাদা, এই লাইনটি দাগ দিয়ে রাখো। বিনু দাদা আমার পিস্তুতু ভাই। বিনু দাদাকে অনুপমের পিস্তুতু ভাই। বিনু দাদা ফিরে আসলে, আচ্ছা এই লাইনটি নিচেও দাগ দাও। বিনু দাদা ফিরে আসা বলিলে মন্দ নহে, খাঁটি সোনা বটে।
বিনু দাদা ভাষাটা অত্যন্ত আট মানে হচ্ছে সংক্ষিপ্ত, অনেকে খুব কম কথা বলে, খুব সংক্ষেপে নিজের মনোভাব প্রকাশ করে। হ্যাঁ, এই বিনু দাদাও ঠিক তেমনই, অন্যের খুব প্রশংসাও খুব কম করেন আর কি, অন্যের প্রশংসাটা খুব উচ্ছ্বসিত না। হ্যাঁ, বিনু দাদাও তেমনই। সেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নিয়ে, এই লাইনটির নিচেও তোমরা দাগ দাও, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। আচ্ছা, প্রজাপতি আমরা জানি, প্রজাপতি হচ্ছে ব্রহ্মা মানে হিন্দুদের বিয়ের দেবতা। প্রজাপতি সঙ্গে পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা, মদন দেব বা কামদেব। হ্যাঁ, কোনো বিরোধ নেই। এখানে বলা হচ্ছে মানে অনুপম যাকে পছন্দ করছে তার সাথেই তার বিয়ে ঠিক হয়েছে। অনেক সময় আমরা দেখি যাকে আমরা পছন্দ করি বা যার সাথে আমার যাকে আমি ভালোবাসি তার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে না, বা তার সাথে আমার বিয়ে হচ্ছে না, অন্য আরেকজনের এর সাথে হচ্ছে। কিন্তু সেজন্য অনুপমের ক্ষেত্রে তেমনটি ঘটেনি। সেটাই বলা হচ্ছে যে বিয়ের দেবতা এবং প্রেমের দেবতার মধ্যে কোনো বিরোধ নেই। যাই হোক, এরপরে আসো কন্যার পিতা শম্ভুনাথ বাবু। আচ্ছা, পরবর্তী কন্যার পিতা শম্ভুনাথ বাবু সম্পর্কে এখানে বলা হচ্ছে, বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, এই লাইনগুলোর নিচে দাগ দিয়ে রাখো, চুল কাঁচা, গোফে, পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ ভটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আচ্ছা, এখানে হরিশ্চন্দ্র অর্থাৎ অনুপমের যে শ্বশুর, তার সম্পর্কে বলা হচ্ছে। এখানে তার ব্যক্তিত্ববোধ এবং আভিজাত্য প্রকাশ পাচ্ছে। খেয়াল করে দেখো, তার মধ্যে একটা ব্যক্তিত্ববোধ আছে, সে বর্ণনার মধ্যেই বোঝা যাচ্ছে, এবং পাশাপাশি আভিজাত্যটাও বোঝা যাচ্ছে। আমরা জানি যে তাদের সে বংশ হয়তো এখনকার মতো লক্ষ্মীর দেবীর মঙ্গল ঘটনা না থাকলেও এককালে ছিল এবং ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল, সে কারণে তার মধ্যে কিছুটা আভিজাত্যবোধ এখনও বজায় আছে। তারপর দেখুন, মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরে কারোর চেয়ে কম নয়, সেইটিকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথবাবু এ কথার একেবারেই যোগ দিলেন না। আচ্ছা, যেখানে শম্ভুনাথবাবু অনেকটা চুপচাপ, সেখানে মামা অনর্গল বকতেছেন, মানে নিজের আত্মপ্রচারণা চালাচ্ছেন, আত্মপ্রশংসা করছেন অনুপমের মামার। এ থেকে বোঝা যায় যে আমরা জানি যে অনুপম হচ্ছে ছোট থেকে বড়, মানে ছোট লোক থেকে অনেকটা বড় লোক, হঠাৎ করে বড় লোক হয়। অনুপমের এর আগেই আমরা পড়েছি যে অনুপমের বাবা উকিল ছিলেন এবং তিনি খুব অল্প কিছু দিনের মধ্যে অনেক সহায় সম্পত্তির মালিক হয়েছেন। সেই ইয়াটা তারা যে ধনী হয়েছেন, হ্যাঁ, এটা ওনাদের কথাবার্তায় অনুপমের মা খুব প্রকাশ করতেন এবং মামার মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি আর কি। তিনি শম্ভুনাথ বাবু মানে মামা শম্ভুনাথ বাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা অত্যন্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। এই লাইনটি নিচে আন্ডারলাইন করো। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষে। আচ্ছা, অনুপমের মামা শম্ভুনাথ বাবু সম্পর্কে যে মনোভাবটা প্রকাশ করেছেন, আসলে সেটা কি সত্য কিনা তা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো, যে অনেকটা খুশি হয়েছেন যে নির্জীব, তেজ নাই, যা বলবেন সেটাই মেনে নিবে শম্ভুনাথ বাবু। আসলে পরবর্তীতে আমরা সেটা দেখব না। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকটা দোষের, এটা দাগ দিয়ে রাখো। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাহাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। আচ্ছা, আমরা জানি যে মেহমান আসলে তাকে আমরা কিছুটা গাড়ি পর্যন্ত বা রাস্তা পর্যন্ত আমরা একটু সামনে দিয়ে আসি, কিন্তু আমাদের যে শম্ভুনাথ বাবুর ক্ষেত্রে তেমনটা হলো না। আসলে এখানে আতিথেয়তার অভাব, মানে যথাযথ আতিথেয়তা করেননি অনুপমের মামা, যথাযথ আতিথেয়তা করেননি বা যথাযথ সম্মান প্রদর্শনও করেননি। কেন করেননি? কারণ আমাদের এই সমাজব্যবস্থা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানে হচ্ছে গিয়া ছেলে এই বরপক্ষকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কনে পক্ষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। পাশাপাশি যেহেতু কনে পক্ষ থেকে বরপক্ষ অর্থনৈতিকভাবে সবল, সে কারণেও তাদেরকে কিছুটা ছোট করে দেখা হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের সমাজ ব্যবস্থা এরকমটা আমরা দেখতে পাবো।
পণ সম্বন্ধে, পণ মানে যৌতুক যেটা আমরা বলতেছি, পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। আচ্ছা, মনে জানিতাম, এই 3 লাইন বাদ দিয়ে বলছে, বা মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটি প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। আচ্ছা, এই লাইনটি নিচে দাগ দাও। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের, কে বলছে? অনুপম বলছে। মানে পণ যে বিবাহের একটি প্রধান অংশ বা অপরিহার্য, এটা অনুপম মনে করতেন। এটা নিয়ে ওনার অনুপমের কোনো মাথা ব্যথা ছিল না, যে এটাকে স্বাভাবিকভাবে, যে বিয়ের অন্য নিয়মকানুনের মতো অনুপমের কাছেও এটাকে একটা স্বাভাবিক মনে হয়েছে, কোনো অস্বাভাবিকতা মনে হয় না। পণ বা যৌতুক যেটাই আমরা বলি, অনুপমের কাছে, অনুপম শিক্ষিত হওয়ার সত্ত্বেও, শিক্ষিত হওয়ার সত্ত্বেও তার মনে এটাকে কখনো কোনো অস্বাভাবিকতা মনে হয়নি। প্রস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসার প্রধান গর্বের সামগ্রী। আচ্ছা, এই লাইনটি নিচেও দেখবো। মামা কেন ওই অনুপমের সংসারের প্রধান কর্তা? কারণ উনি খুব দক্ষ এবং পাকা লোক, এবং ওনার উপরে ওনার পরিবারের, অনুপমের বা অনুপমার সবারই বিশ্বাস আছে যে উনি কখনোই ঠকবেন না। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্র তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এই একেবারে ধরা কথা। এই জন্যই আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিবে আমাদের সংসারে এই জেদ, ইহাতে সে বাঁচুক আর মরুক। এই লাইনটি নিচেও তোমরা দাগ দিয়ে রাখো। আমাদের সংসারে এই জেদ, ইহাতে সে বাঁচুক আর সে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহাদিকে বিদায় করিতে অপরপক্ষে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। আচ্ছা, আমাদের এই সমাজে এখনও দেখা যায় যে কর্ণপক্ষকে কিছুটা হেনস্থা করা, বিয়ের সময় কিছুটা প্রয়োজনের অতিরিক্ত যেরকম বরপক্ষ যাওয়ার কথা থাকে, যত সংখ্যক লোকে যাওয়ার কথা থাকে তার থেকে আরও বেশি যায়, এবং অনেকটা বিয়ের দিন থেকেই কর্ণপক্ষকে কিছুটা নিচু করে রাখার চেষ্টা করা হয়। এখানেও তাই, গায়ে হলুদেও তারা অনেক, যতজন যাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি মানুষ গিয়েছে, এবং মনে মনে মা এবং মামা খুশি হলেন যে কনেপক্ষকে কিছুটা হলেও মানে নাজেহাল করা সম্ভব হয়েছে। এই কথা ভেবে তারা খুবই খুশি হলেন। আসলে এইটা দিয়ে ছোট মন মানসিকতার পরিচয় আমরা মা এবং মামা দুজনেরই ছোট মন মানসিকতার পরিচয় পাচ্ছি, পাশাপাশি শুধু যে মা মামার পাচ্ছি তা না, আমাদের সমাজ ব্যবস্থা এখনও আমরা এই ধরনের পরিস্থিতির শিকার হই, বা আমাদের আশেপাশে এই ধরনের মন মানসিকতার লোকজনদেরকে আমরা এখনও দেখতে পাই। যাই হোক, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট। আচ্ছা, শখের কনসার্ট মানে বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাহার প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ হচ্ছে সমস্ত একসঙ্গে মিশিয়া বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। আচ্ছা, খেয়াল করো, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট মানে অনেক বাদ্যযন্ত্র একসাথে, তারপর বর্বর কোলাহল মানে অনেক বাদ্যযন্ত্র যখন একসাথে হলো তখন বিয়ের যে বরের যে যাত্রাটা সেটা আসলে সুন্দর বা শ্রুতি মধুর না হয়ে অনেকটা বর্বর কোলাহল হয়ে গেল। হ্যাঁ, তারপর মত্ত হস্তি মানে পাগলা হাতি, যেটাকে আমরা বলি পাগলা হাতি, যখন বাগান দলিত করে ফেলে, বাগান নষ্ট করে ফেলে, সেটাই বলা হচ্ছে মত্ত হস্তি ধারা। হ্যাঁ, সরস্বতীর পদ্মবন বিদলিত করিয়া, বর্বর কোলাহল শব্দ, এই শব্দ প্রয়োগগুলোর মাঝখান দিয়ে আমরা বুঝতে পারি অনুপমের যেই বিবাহের যাত্রা মানে বরযাত্রা, এবং পাশাপাশি তাদের যেই মন মানসিকতা, হ্যাঁ, তাদের আচার আচরণ, হ্যাঁ, এই শব্দগুলোর দ্বারা আমরা ধারণা করতে পারি। আচ্ছা, আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়েছে বলিয়া বোধ হল। আচ্ছা, আংটি, হিরে, জরি, জহরত এগুলো সব কিছু দিয়ে অনুপমাকে এমনভাবে মোড়ানো হয়েছে যে মনে হচ্ছে যে একটা গহনার দোকান আর কি। হ্যাঁ, আসলে এটা দিয়ে এই যে চিত্রটা, বিবাহের যে চিত্রটা এখানে দেখানো হচ্ছে, এটা দিয়ে আসলে ছোট মন মানসিকতা, ছোট লোক থেকে যে বড় লোক হওয়ার যে প্রবণতা মানে যে সেটাই এখানে আমরা দেখতে
দেখতে পাচ্ছি যে সে যে ছোট লোক থেকে বড় লোক হয়েছে এবং সে তার আভিজাত্য বা তার ঐশ্বর্য মানুষকে দেখানোর যে মন মানসিকতা, যে আমাকে আমরা এখন যেটা বলি শো আপ করা আর কি, সেই শো আপ করছে আমাদের অনুপম এবং তার হচ্ছে যেই বিয়ের যেই বরযাত্রী যে দল সেটাই। আচ্ছা, মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। আচ্ছা, এটা তো আমাদের এখনও হয়, কনের বাড়িতে এসে শুরুতেই কনের বাড়িতে এসে খুশি না হওয়া বা কোনো দোষ ত্রুটি খুঁজে বের করা। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার পর সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পর শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। লাইনটি নিচে দাগ দিয়ে রাখো, শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। আচ্ছা, আমরা জানি কনে পক্ষ বরপক্ষকে নমনম করবে, আসলে এটাই চাচ্ছিলেন আমাদের মামা, অনুপমের মামা এটাই চাচ্ছিলেন, কিন্তু আসলে শম্ভুনাথ বাবু অনেকটা চুপচাপ ধরনের। আমরা একটু আগেই পড়েছি শম্ভুনাথ বাবুর স্বভাব বা কেমন, আসলে ওনার বয়স 40-এর কাছাকাছি, চুল কাঁচা, গোফ কিছুটা পাকা, হ্যাঁ, এই লাইনগুলো আমরা পড়েছি। সে কিছুটা চুপচাপ, এই শম্ভুনাথ বাবু কিছুটা চুপচাপ ধরনের। যাক, এটা মামার পছন্দ হয়নি। কেন শম্ভুনাথ বাবু মামাকে তেল মালিশ বা নমনম করছেন না, সেটা উনি চাচ্ছেন, যেটা চাচ্ছেন উনি সেটা পাচ্ছেন না। যাই হোক, তারপর দেখো, মুখে তো কথাই নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর, তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার নিস্ত হাস্য এবং গদগদ বঞ্চনায় কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গুড়াতে একটা ওস্পার হইতে। মানে মীমাংসা হওয়া, মানে তাই হোক, আমরা এটা বলা হলো, এটা হচ্ছে শম্ভুনাথ বাবুর বন্ধু, উকিল বন্ধু, হ্যাঁ, তার সম্পর্কে যে টাক পরা মিশকালো যে বর্ণনাটা দেওয়া হয়েছে, উনি হচ্ছে শম্ভুনাথ বাবুর উকিল বন্ধু। উনি অনেকটা মামাকে আপ্যায়ন, মানে নমনম করে যেহেতু করেছেন, সেটা মামার পছন্দ হয়েছে এবং এই কারণে উনি কিছুটা চুপচাপ ছিলেন মামা। শম্ভুনাথ বাবুর কাছ থেকে উনি যেটা পান নাই, যেহেতু সেটা উনি উকিল বন্ধুর কাছ থেকে পেয়েছেন, সেই কারণে মামা মনে মনে একটু খুশি হয়েছেন। যাই হোক, ব্যাপারখানা এই, সকালে না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না। আচ্ছা, মামার একমাত্র লক্ষ্য কি? এই লাইনটির নিচে তোমরা দাগ দিয়ে রাখো, মামার একমাত্র লক্ষ্য তিনি কারো কাছে ঠকবেন। এখানেও মামার সেই ছোটো লোকই মন মানসিকতা আমরা পাচ্ছি। তার ভয় তাহার বেহাই তাহাকে গহনার ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। অর্থাৎ পণ হিসেবে যে গহনা দেওয়ার কথা ছিল, সেই গহনা শম্ভুনাথ বাবু ফাঁকি দিবেন, এমনটাই ধারণা করছেন অনুপমের মামা। যাই হোক, অনুপমের মামা সেজন্য কি করলেন, শেখরাকে নিয়ে গেলেন। শেখরাকে, যিনি মূলত গহনা পরীক্ষা করেন, মানে কোনটা আসল বা নকল, স্বর্ণ কতটুকু খাঁটি, এটা যাচাই বাছাই করেন, উনি হচ্ছেন শেখরা। সাথে একজন শেখরাকে নিয়ে গেলেন যাতে যে গহনাগুলো দেওয়ার কথা ছিল পণ হিসেবে, সেই স্বর্ণগুলো ঠিক মতো পরিমাণ মতো আছে কিনা এবং স্বর্ণগুলো ঠিক আছে, খাঁটি কিনা, তার যাচাই বাছাই করার জন্য। শম্ভুনাথ বাবু অনেকটা এই অনুপমাকে ডেকে নিয়ে গেলেন, কিন্তু উনি অনুপমাকে বললেন যে এই সম্পর্কে বললেন, কিন্তু অনুপম এই সম্পর্কে সম্পূর্ণ নিশ্চুপ। উনি মামার কথাকে সায় দিলেন বলতে গেলে, হ্যাঁ, নিজস্ব কোনো মতামত প্রকাশ করলেন না। হ্যাঁ, এতে আমরা অনুপমের কাপুরুষতা বা ভীরুতা, যে মন মানসিকতা, সেটা পরিচয় পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। অর্থাৎ অনুপম এই সম্পর্কে কোনো কিছুই উনি বলছেন না। আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনতেছি, এই বলে তিনি উঠিলেন। শম্ভুনাথ উঠিলেন। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোশের উপরে মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়,
যেমন মোটা তেমনই ভারী, অর্থাৎ সেই দাদার আমলের গহনাগুলি যেমন ভারী এবং সূক্ষ্ম কাজ নয়, তারপর হচ্ছে গিয়া ডিজাইনও তোমার পুরাতন ডিজাইন। যাই হোক, শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নে, এমন এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। মামা তখনই নূর বইয়ের গহনাগুলো ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা সেগুলো সংখ্যায় দরে এবং ভরে অনেক বেশি। আচ্ছা, দেখো মামার এখনও অবিশ্বাস, হ্যাঁ, অবিশ্বাসের কারণেই মামা, শম্ভুনাথ বাবুর প্রতি অবিশ্বাসের কারণেই মামা শেখরা নিয়ে আসলেন। এবং যখন শেখরা বলল যে গহনাগুলো পুরাতন এবং একেবারেই খাঁটি ভারী, তারপরও মামা শম্ভুনাথ বাবুকে এখানে অবিশ্বাস করছেন, মানে বেহাইকে অবিশ্বাস করছেন, না জানি কিছু স্বর্ণ কম পড়ে বা উনি দেবার সময় কিছু স্বর্ণ কম দিয়ে দেন। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেটি শেখরা হাতে দিয়া বলি, নিন, এইটি একবার পরখ করিয়া দেখো। শেখরা বলে, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এ আপনারই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়াররিং দিয়া কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। আচ্ছা, লাইনটি দাগ দিয়ে রাখো। কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? আমরা বিনু দাদা কন্যাকে আশীর্বাদ করেছিলেন আমরা জানি, এবং কি দিয়ে? একজোড়া ইয়াররিং, মানে কানের দুল আর কি। হ্যাঁ, মামার মুখ লাল হইয়া উঠিল। আচ্ছা, যাই হোক, মামা যে স্বর্ণটা দিয়েছেন এই আশীর্বাদের সময়, সেই স্বর্ণটাই কি আমরা এখন হলো যে এটা বিলাতি মাল, এখানে স্বর্ণের পরিমাণ কম এবং খাদ বেশি। যাই হোক, এবং এই কারণে মামা কিছুটা মানে রাগান্বিত হলেন আর কি। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্মুখ হইতে বঞ্চিত হলেন। আচ্ছা, রাগ হলো কি কারণে? কি হয় আসলে, আমরা দেখেন যখন কিছু কেনাকাটা করতে যাই, কেউ দোকানদার বা হচ্ছে কেউ যদি বিক্রেতা যখন আমাদেরকে ঠকাতে চায় এবং আমরা অনেক সময় তার এই ঠকানোটা ধরে ফেলি বা তার যখন ঠকি না, তখন আমাদের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে। আমাদের মামার মধ্যেও তাই, দরিদ্র তাকে ঠকাইতে যাবে কিন্তু তিনি ঠকিবেন না, উনি এক ধরনের আনন্দ পাবেন। হ্যাঁ, কিন্তু সে আনন্দ থেকে কি হইলেন? মামা, অনুপমের মামা বঞ্চিত হলেন। আচ্ছা, শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবে না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরেন। লোকটিকে কার সম্পর্কে বলা হচ্ছে? শম্ভুনাথ বাবু সম্পর্কে। ভিতরে বেশ একটু জোর আছিয়া বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল। আয়োজন আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো, সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলে তৃপ্তি হইল। আচ্ছা, বিয়ের শুরু হওয়ার পূর্বেই আমরা জানি বিয়ের পরে খাবারের আয়োজন করা হয়, কিন্তু এখানে শম্ভুনাথ বাবু জোরাজুরিতে বরপক্ষে কি বিয়ের আগেই খাবার গ্রহণ করতে হলো, এবং খাবারের বর্ণনা দেওয়া হচ্ছে খাবার ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সকলে হচ্ছে তৃপ্তি সহকারে খাবারটা খেলো আর কি। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, এখন আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে মামা বলিলেন, তার সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? আচ্ছা, হঠাৎ মামা তো আকাশ থেকে পড়লেন যে বলতে এখন বিয়ে হওয়ার কথা, সেখানে শম্ভুনাথ বাবু বলছেন যে আপনাদের যাওয়ার আয়োজন করে দিচ্ছি, গাড়ি ঠেলে দিচ্ছি। শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। আচ্ছা, লাইনটি নিচে দাগ দিয়ে, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করে, মানে বেহাইয়ের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আর স্থায়ী করতে চাচ্ছে না, মানে উনি মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন না, ওনাদের সাথে কোনো ধরনের, মানে অনুপমার মামার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছেন না। শম্ভুনাথ বাবু সাহসিকতার পরিচয়। হ্যাঁ, মামা দুই চোখ এত বড় বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। দাগ দাও, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নয়। আচ্ছা, কাক সম্পর্কে এর মধ্যে কি বিয়ে ভেঙে গেল, এবং অনুপমকে একটি কথা বলা আবশ্যক বোধ করিলেন, কারণ ইতিমধ্যে আমরা জেনেছি অনুপম একটা কাপুরুষ, ভীরু, কথা বলার, মামার কথার মা এবং মামার উপরে উনি কথা বলতে পারেন। এই কারণে
তাকে আর কোনো কিছু জিজ্ঞেস বা কেউ কিছু বলার প্রয়োজন বোধ করলেন না। তারপর যা হলে আমি বলতে ইচ্ছা করি না, ঝাড়ু লণ্ঠন ভাঙিয়া চুরে জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া। আচ্ছা, যজ্ঞ প্রজাপতি যজ্ঞ কর্তৃক যে যজ্ঞের বা পূজা অনুষ্ঠান আয়োজন করা হয় সেটা সম্পর্কে বলা হচ্ছে। এখানে প্রজাপতির মেয়ে সতী সে স্বামী নিন্দা অর্থাৎ শিবের নিন্দা শুনে সে দেহত্যাগ করে, এবং শিব যখন এটা জানতে পারে তখন সে এই অনুষ্ঠানটাকে একদম লণ্ডভণ্ড করে দেয়। লণ্ডভণ্ড করে দেয়, সেইটাই বলা হচ্ছে যে তারাও যখন তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া হলো, তারা আর কিছু না পেরে তখন তারা পুরো বাড়িটাকে ভাঙচুর করে পুরো অনুষ্ঠানকে এইরকম লণ্ডভণ্ড করে দিয়ে আসলো। আচ্ছা, বাড়ির সকলেতে রাগিয়া আগুন, কন্যার পিতা এত গুমর, কলিজে চারপোয়া হইয়া আসলো। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইব না এই বই যার মনে নাই, তার শাস্তির উপায় কি? আচ্ছা, কন্যার পিতার এত গুমর মানে তো অহংকার। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা এখনও দেখি কন্যা পক্ষ সাধারণত বিয়ে ভাঙেন না, বরপক্ষী দেখা যায় ছোটোখাটো অনেক তাল বাহানা অনেক দোষিয়াতে বিয়ে ভেঙে দেন, কিন্তু কন্যা পক্ষকে বিয়ে ভেঙে দেন। সেই সময়ে এই কন্যার পিতা শম্ভুনাথ বাবা তো সাহসিকতা পরিচয় দিয়েছেন যে নিজের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন। কোনো অবিশ্বাসী যেখানে তাকে অবিশ্বাস করা হচ্ছে সেখানে উনি ওনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না। আচ্ছা, এই লাইনটি নিচে দাগ দিয়ে রাখো, মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? আচ্ছা, আসলে তার শাস্তি মেয়ের বিয়ে হইবে না, এটা এই ভয় মেয়ের বিয়ে হবে না, এটা আমি বলতে পারি চোরান্নি বাটপাড়ের ভয়, এরকম একটা প্রবাদ আছে। সেরকমই ধরো কারো যদি বলি যে পরীক্ষা, ধরো আমি আমার এই ছোটো ভাইকে বললাম যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমি তাকে বিদেশে পাঠিয়ে দিব, বা আচ্ছা বাদ দাও, পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমি আমার ছোটো বোনকে বলে যে বিয়ে দিয়ে দিব। এখন তার যদি বিয়েরই আগ্রহ থাকে তাহলে তার জন্য তো ভালোই, যে পরীক্ষায় খারাপ রেজাল্ট হলো আর তার বিয়ে দিলাম, সে তো মহা খুশি, ওই রকম আর কি। আচ্ছা, যাই হোক, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগল যে বিবাহ হইল না, অথচ আমাদেরকে ফাঁকি দিয়ে খাওয়াইয়া দিল। মানে তাদের বিয়ে হওয়ার আগেই তারা যে খেয়ে ফেলো, এটা তাদের মধ্যে আফসোস কাজ করছে, অনেকটা ঋণী করে রাখার মতো। আচ্ছা, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল। আচ্ছা, অনুপমও খুব রাগ হয়েছিল। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে যে পাশাপাশি একটা রাগ হয়েছিল, পাশাপাশি আরেকটাও রং তার মধ্যে খেলা করছিল। সমস্ত মন সে অপরাজিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি নাই, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল। মানে এটা অনুপমের মনে কল্পনা। অনুপম তো কল্যাণীকে বা সেই গল্পের নায়িকাকে দেখেইনি, তার মনে যে কল্পনা, তারও একটা রাগ ছিল কেন বিয়ে বেগ হইলো, তার পাশাপাশি তার একটা কি বলে ছোট অনুভূতি কাজ করছে কল্যাণীর উপরে। আমার কল্পরূপের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপে দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। আচ্ছা, এই লাইনটির নিচে দাগ দিয়ে রাখো, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা, এমন সময় সেই এক পদক্ষেপে দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। মানে অনুপমের ও কল্যাণীকে যে পেয়েও হারানোর যে কষ্টটা, মানে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে হবে, অনুপম যে কাঙ্ক্ষিত যে নারী তাকেই সে বিয়ে করতে পারছে, এটা নিয়ে তার মনে অনেক কল্পনা ছিল। বিয়ের দিনও গেল, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের বিয়ে। এই মুহূর্তে তাকে যে হারানোর কষ্টটা, হ্যাঁ, সেই সম্পর্কে বলা হচ্ছে, তো পেয়ে হারানোর কষ্ট।
এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করিয়ে তুলেছিলাম। আচ্ছা, কখন সময়টা এটা নিচে দাগ দিয়ে রাখো, প্রতি সন্ধ্যায়। হ্যাঁ, বিনু দাদার বর্ণনায় ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়ে তার প্রত্যেক কথাতে সুফলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই লাইনটি নিচে দাগ দাও। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, হ্যাঁ, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। অর্থাৎ অনুপম মেয়েকে দেখেনি, তার কল্পনাতে, বিনুদাদের ভাষ্যমতে, বিনুদাদের বর্ণনা অনুসারে তার কল্পনাতেই সেই কল্যাণী মানে সেই অপরাজিতা আমাদের অনুপমের মনে বা কল্পনাতেই রইল অপরাজিতা, সে আর বাস্তবে আসলো না। এখানে অনুপমের রাগ, পাশাপাশি হচ্ছে অনুপমের মধ্যে এক ধরনের হতাশাও কাজ করছে, আর হচ্ছে সে অপরাজিতার প্রতি অনুপমের যে ভালোবাসা বা ভালো লাগা সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক তোমাদের ক্লাসে। নেক্সট ক্লাসে আশা করি আমরা গল্পটা শেষ করব। এর মধ্যে তোমরা সবাই পড়াশোনাটা চালিয়ে যাও, এবং যারা এখনও পড়োনি গল্পটা তারা এর মধ্যে পড়ে ফেলবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা।